তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 17 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 2 এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলব্যবস্থার তুলনামূলক আলোচনা। প্রথমেই দেখো ভূমিকাতে কি লিখবে? রাজনৈতিক দল হলো আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণভোমরা এবং জনমতের প্রধান বাহক। একটি দেশের শাসনতান্ত্রিক কাঠামোর প্রকৃতি সেই দেশের রাজনৈতিক দলগুলির গঠন ও বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যানালবল যথার্থই বলেছেন, আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলের উপস্থিতি অপরিহার্য এবং এগুলি রাজনৈতিক প্রক্রিয়ার অন্যতম প্রধান হাতিয়ার। তুলনামূলক রাজনীতির আলোচনায় ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার আলোচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ উভয় দেশেই প্রাচীন ও মজবুত গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও শাসনতান্ত্রিক কাঠামোর দিক থেকে একটি হলো সংসদীয় আর আরেকটা হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। এবারে ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের সাদৃশ্য মানে কিছু ক্ষেত্রে মিল পরিলক্ষিত হয়, সেই মিলগুলো দেখো। প্রথমত হচ্ছে উভয় দেশই মূলত দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান। ব্রিটেনের প্রধান দুটি দল হলো রক্ষণশীল দল ও শ্রমিক দল, আর আমেরিকায় ডেমোক্রেটিক দল ও রিপাবলিকান দল। উভয় দেশই ছোট ছোট রাজনৈতিক দল থাকায় শাসন ব্যবস্থা মূলত এই দুটি প্রধান দলের মধ্যেই আবর্তিত হয়। দ্বিতীয়ত, উভয় দেশের রাজনৈতিক দলগুলি চরমপন্থী ভাবাদর্শ বা বৈপ্লবিক পরিবর্তনের পরিবর্তে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও সংসদীয় পদ্ধতির প্রতি গভীরভাবে আস্থাশীল। উভয় দেশের দলগুলি নির্বাচনের মাধ্যমে জনসমর্থন আদায় করে ক্ষমতায় আসতে চায়। তৃতীয় হচ্ছে, উভয় দেশের দলগুলোর প্রধান লক্ষ্য হল নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা, এবং এর জন্য তারা অনেক সময় কঠোর আদর্শগত অবস্থানের চেয়ে বাস্তববাদিতাকে বেশি গুরুত্ব দেয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমর্থন লাভের জন্য তারা নমনীয়তার নীতি গ্রহণ করে। তারপরে কি, ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে আদর্শগত ভিত্তি। ব্রিটেনের দলগুলির মধ্যে আর্থসামাজিক ক্ষেত্রে আদর্শগত পার্থক্য অত্যন্ত সুস্পষ্ট। ব্রিটিশ শ্রমিক দল মূলত সমাজতান্ত্রিক ধ্যান ধারণা, শিল্প ও সম্পদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং শ্রমিকের কল্যাণে বিশ্বাসী। অন্যদিকে রক্ষণশীল দল অবাধ পুঁজিবাদ বা মুক্ত বাণিজ্য ও ব্যক্তিগত উদ্যোগকে সমর্থন করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দলের মধ্যে আদর্শগত পার্থক্য খুব সামান্য। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই মূলত ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং উদারনীতিবাদে বিশ্বাসী। এই প্রসঙ্গে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস মার্কিন দলব্যবস্থা সম্পর্কে ব্যঙ্গ করে বলেছেন, মার্কিন রাজনৈতিক দল দুটি হল ভিন্ন লেবেলের লাগানো দুটি শূন্য বোতলের মতো। তারপরে কি, দলীয় শৃঙ্খলা ও সংগঠন। এখানে কি বলা হচ্ছে এই পয়েন্টের মধ্যে? ব্রিটেনের রাজনৈতিক দলগুলি অত্যন্ত সুসংগঠিত এবং তাদের মধ্যে কঠোর দলীয় শৃঙ্খলা বর্তমান। পার্লামেন্ট সচেতকের নির্দেশ অমান্য করার ক্ষমতা দলীয় সদস্যদের থাকে না। দলের নির্দেশ অমান্য করলে সদস্যপদ বাতিল বা দল থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলোতে দলীয় শৃঙ্খলা অত্যন্ত শিথিল। মার্কিন কংগ্রেস অনেক সময় দলীয় নির্দেশ অমান্য করে সদস্যদের নিজের ইচ্ছা মতো বিরোধী দলের পক্ষে ভোট দিতে দেখা যায়, যার জন্য দলের তরফ থেকে সাধারণত কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। তারপর হচ্ছে শাসন বিভাগের সাথে
সম্পর্ক। ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা থাকায় আইনসভার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে। ফলে দল ও শাসন বিভাগের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক থাকে এবং দলের প্রথম সারির নেতারাই মন্ত্রিসভার স্থান পায়। কিন্তু আমেরিকায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলবৎ থাকায় শাসন বিভাগের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতির দলের হাতে কংগ্রেসের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা নাও থাকতে পারে। দলের নেতৃত্ব ও শাসন বিভাগের মধ্যে ব্রিটেনে যেমন একাত্মবোধ দেখা যায়, আমেরিকায় তা অনুপস্থিত। তারপরে হচ্ছে কি কেন্দ্রী ভবন বনাম বিকেন্দ্রীকরণ। ব্রিটিশ দলীয় ব্যবস্থা চরমভাবে কেন্দ্রীভূত। দলের শীর্ষ নেতৃত্ব বা কেন্দ্রীয় কমিটির হাতে নীতি নির্ধারণ ও পরিচালনার বিপুল ক্ষমতা থাকে এবং স্থানীয় শাখাগুলো কঠোরভাবে কেন্দ্রের নির্দেশ মেনে চলতে বাধ্য থাকে। এর বিপরীতে মার্কিন রাজনৈতিক দলগুলির সংগঠন অনেক বেশি বিকেন্দ্রীভূত। সেখানে রাজনৈতিক দলগুলি মূলত রাজা ও স্থানীয় স্তরে দলীয় রাজ্য বা দলীয় সংগঠন অনেক বেশি বিকেন্দ্রীভূত। সেখানে রাজনৈতিক দলগুলি মূলত রাজ্য ও স্থানীয় স্তরের দলগুলির সংগঠনগুলোর একটি শিথিল জোট হিসাবে কাজ করে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় ছাড়া সারা বছর জাতীয় স্তরে দলীয় সংগঠনের তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা থাকে না। তারপর বিরোধী দলের মর্যাদা ও ভূমিকা। ব্রিটেনে বিরোধী দলের একটি সুনির্দিষ্ট আনুষ্ঠানিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। সেখানে প্রধান বিরোধী দল বিকল্প সরকার হিসাবে সর্বদা প্রস্তুত থাকে এবং একটি ছায়া মন্ত্রিসভা গঠন করে সরকারের প্রতিটি কাজের গঠনমূলক সমালোচনা করে। বিরোধী দলের নেতা সরকারি বেতন ও বিশেষ মর্যাদা পান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক বিরোধী দল বা ছায়া মন্ত্রিসভার অস্তিত্ব নেই, কারণ সেখানে শাসন বিভাগ সরাসরি আইনসভার কাছে দায়বদ্ধ নয়। এবার প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। ব্রিটেনের প্রতিটি নির্বাচনে প্রার্থী বাছাই করার ক্ষেত্রে কেন্দ্রীয় দলের নেতৃত্বেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। স্থানীয় শাখার মতামত নেওয়া হলেও কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া কেউ দলের প্রার্থী হতে পারে না। কিন্তু আমেরিকায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো একাধিপত্য নেই। সেখানে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে দলের সাধারণ সদস্য ও সমর্থকরাই ভোট দিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে থাকেন। এই ব্যবস্থা অনেক বেশি বিকেন্দ্রীভূত এবং সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি করে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। উপসংহারটা আলোচনা করছি না, তোমরা দেখে নাও। এবার পরের প্রশ্ন হচ্ছে যে তৃতীয় বিশ্বের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রধান শর্ত এবং ধরনগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা যারা সিলেবাসটা দেখেছো তোমরা নিজেরাও জানো যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়েও আলোচনা করব। একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের পেইড ব্যাচে 3 দিন করে ক্লাস হয়ে থাকে, এছাড়া তো লাইভ ক্লাস আছেই, ঠিক আছে? তাই আমাদের অনেক সিলেবাস এগিয়ে গিয়েছে প্রায়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। ভূমিকা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো সামরিক বাহিনীর সক্রিয় হস্তক্ষেপ। এই উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলির সাধারণত তৃতীয় বিশ্ব বলা হয়। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পর স্বাধীনতা লাভ করলেও এই দেশগুলি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে প্রায়শই ব্যর্থ হয়েছে। যারা সুযোগ নিয়ে সামরিক বাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, যার সুযোগ নিয়ে সামরিক বাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন যথার্থই বলেছেন, সামরিক হস্তক্ষেপ সামরিক বাহিনীর নিজস্ব শক্তির পরিচায়ক নয়, বরং এটি বেসামরিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির চরম দুর্বলতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। তৃতীয় বিশ্বের দেশগুলিতে সামরিক বাহিনীর এই রাজনৈতিক হস্তক্ষেপের বেশ কিছু শর্ত আছে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে
রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির চরম দুর্বলতা। তৃতীয় বিশ্বের দেশগুলিতে স্বাধীনতা লাভের পর সুসংগঠিত রাজনৈতিক দল, স্বাধীন বিচার ব্যবস্থা এবং শক্তিশালী আইনসভার মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে বিকশিত হতে পারেনি। বেসামরিক সরকারগুলি পাশজয়ী দুর্নীতি, স্বজনপোষণ এবং চরম অদক্ষতার শিকার হয়। সরকারের এই চরম প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র ক্ষমতা দখলের লড়াই জনসমক্ষে বেসামরিক কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট করে দেয়। এই রাজনৈতিক শূন্যতা ও চরম অরাজকতার সুযোগ নিয়ে শাসন ব্যবস্থার স্থিতিশীলতা ফিরিয়ে আনার যুক্তিতে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে। দুই হচ্ছে যে আর্থসামাজিক অস্থিরতা ও তীব্র সংকট। অধিকাংশ তৃতীয় বিশ্বের দেশে চরম দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনুন্নয়নের শিকার। বেসামরিক সরকারগুলি সাধারণ মানুষের ন্যূনতম অর্থনৈতিক চাহিদা পূরণে ব্যর্থ হলে জনমনে তীব্র ক্ষোভ, অসন্তোষ সৃষ্টি হয়। এর পাশাপাশি ধর্মীয়, ভাষাগত বা জাতিগত দাঙ্গার ফলে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সামরিক বাহিনীর হস্তক্ষেপ অনিবার্য হয়ে পড়ে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ফাইনার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, যেখানে যেখানে অসামরিক সরকার দুর্বল এবং জনসমর্থনহীন, সেখানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা ও সুযোগ দুটোই বৃদ্ধি পায়। এই চরম সংকটময় পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ অনেক সময় সামরিক শাসনকে সাময়িক স্বস্তি হিসাবে স্বাগত জানায়। তারপরে সামরিক বাহিনীর উচ্চাকাঙ্ক্ষা ও নিজস্ব স্বার্থ। অনেক সময় সামরিক বাহিনী নিজস্ব স্বার্থ এবং উচ্চপদস্থ সেনাকর্তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা রাজনীতিতে হস্তক্ষেপের অন্যতম প্রধান শর্ত হয়ে দাঁড়ায়। যখন অসামরিক সরকার সামরিক বাহিনীর বাজেটে ব্যাপক কাটছাঁট করে, তাদের সুযোগ সুবিধা হ্রাস করে বা সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নিয়োগ ও পদোন্নতি অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ করে, তখন সামরিক বাহিনী নিজের স্বার্থ ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ক্ষমতা দখল করে নেয়। তারপর হচ্ছে প্রত্যক্ষ শাসন বা সরাসরি ক্ষমতা দখল। এটি সামরিক হস্তক্ষেপের সবচেয়ে চরম ও ভয়াবহ ধরন। এই প্রক্রিয়ায় সামরিক বাহিনী আকস্মিক ও হিংসাত্মক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। ক্ষমতা দখলের পর দেশের সংবিধান বাতিল বা স্থগিত করা হয়, সমস্ত রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সামরিক অধিনায়করা সরাসরি দেশের একনায়ক বা শাসক হিসাবে আত্মপ্রকাশ করে। তারপর হচ্ছে পরোক্ষ নিয়ন্ত্রণ ও প্রচ্ছন্ন হস্তক্ষেপ। এই ধরনের হস্তক্ষেপে সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা দখল করে না, নিজেরা সরকার গঠন করে না, তারা নেপথ্যে থেকে নির্বাচিত অসামরিক সরকারকে নিজেদের আঙ্গুলি হেলনে পরিচালনা করে। সরকার সামরিক বাহিনীর ইচ্ছা, পরামর্শ ও নির্দেশ অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করতে বাধ্য থাকে। সরকার যদি সামরিক বাহিনীর স্বার্থবিরোধী কোনো কাজ করতে যায়, তবে তাদের ক্ষমতাচ্যুত করার প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। এতে মূলত পর্দার আড়ালে থাকে সামরিক শাসন বলা যায়। তারপরে অসামরিক মোড়কে সামরিক শাসন, এই পয়েন্টটা দেখে নাও তোমরা। আর তারপরে উপসংহার। আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, অবশ্যই যোগাযোগ করে নেবে। অনেক ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর ভালো করে লিখলে তবে ভালো নম্বর পাওয়া যাবে অনার্সের ক্ষেত্রে।